ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মাস্ট ভার্সেস হ্যাভ টু। ইংরেজি বাক্যে অনেক সময় এদেরকে একই অর্থে ইউজ করা হয়, যদিও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। এখানে একটা বিষয় বলে রাখি, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা এই পার্থক্য বিবেচনা করি না, একই অর্থে ইউজ করি। তবে মাস্টের থেকে হ্যাভ টুকেই আমরা স্পোকেন ইংলিশে বেশি ইউজ করে থাকি, আর ফর্মাল রাইটিংয়ে আমরা মাস্ট ইউজ করি। মাস্ট ইজ আ পিওর মোডাল অক্সিলারি ভার্ব, বাট হ্যাভ টু ইজ আ সেমি মোডাল ভার্ব। এই মাস্ট বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, আর হ্যাভ টু মেন ভার্ব হিসেবে ইউজ হয়। এক্সাম্পল দেখো, তোমাকে যেতে হবে, এই বাক্যটাকে আমরা দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে ইউ মাস্ট গো, আর আরেকটা হচ্ছে ইউ হ্যাভ টু গো। এবারে আমরা যদি এই বাক্যটাকে ইন্টারোগেটিভে পরিণত করি, তাহলে হয়ে যাবে তোমাকে কি যেতে হবে। এই বাক্যটাকে আমরা যদি এই মাস্ট দিয়ে লিখি, তাহলে হয়ে যাবে মাস্ট ইউ গো। দেখো মাস্টটা দেখো প্রথমে চলে গেল, এখানে মাস্ট অক্সিলারি ভার্বের ভূমিকা পালন করছে, আর গো হচ্ছে এখানে মেন ভার্ব। আবার আমরা যদি হ্যাভ টু দিয়ে লিখি, তাহলে হয়ে যাবে ডু ইউ হ্যাভ টু গো। এক্ষেত্রে লক্ষ্য করো, দেখো অতিরিক্ত অক্সিলারি ভার্ব ডু এসছে, আর এখানে দেখো হ্যাভ টু মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে বুঝতে পারলে মাস্ট বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, আর হ্যাভ টু বাক্যে মেন ভার্ব হিসেবে ইউজ হয়। মনে রাখবে, মাস্ট এবং হ্যাভ টু দুটোই অব্লিগেশন বা নেসেসিটি বোঝাতে ব্যবহার করা হয়, এবং দুটোই প্রেজেন্টে ব্যবহার হলো ফিউচার সেন্স প্রকাশ করে। মাস্ট আর হ্যাভ টু দুটোই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, কিন্তু ফিউচার সেন্স প্রকাশ করে। মাস্ট প্লাস ভি ওয়ান, যার বাংলা অর্থ হয় অবশ্যই করতে হবে, আর হ্যাভ টু প্লাস ভি ওয়ান, যার বাংলা অর্থ হয় করতে হবে। দুটোর বাংলা অর্থ থেকে বুঝতে পারছো হ্যাভ টুর তুলনায় এই মাস্ট স্ট্রঙ্গার অব্লিগেশন প্রকাশ করে। এবার দেখো, অব্লিগেশন বা নেসেসিটি বোঝাতে কখন মাস্ট ইউজ করব আর কখন হ্যাভ টু ইউজ করব। মাস্ট ইউজ করা হয় ইন্টারনাল অব্লিগেশনের ক্ষেত্রে। ইন্টারনাল অব্লিগেশনটা কি? মাস্ট দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে স্পিকারের নিজের ভেতর থেকে। স্পিকার নিজের ইচ্ছাতেই সিদ্ধান্ত নেয়, বাইরের কোনো কিছু দ্বারা সে প্রভাবিত হয় না। তার মানে মাস্টের ক্ষেত্রে অব্লিগেশন আসে স্পিকারের তরফ থেকে, বাইরে থেকে নয়। আর এটাই হচ্ছে ইন্টারনাল অব্লিগেশন। মাস্ট ব্যবহার করা হয় ইন্টারনাল অব্লিগেশনের ক্ষেত্রে। হ্যাভ টু ব্যবহার করা হয় এক্সটার্নাল অব্লিগেশনের ক্ষেত্রে। এক্সটার্নাল অব্লিগেশন কি? হ্যাভ টু দ্বারা যে কাজ করার কথা বলা হয়, সেই কাজের বাধ্যবাধকতা আসে বাইরের দিক থেকে, স্পিকারের দিক থেকে নয়। স্পিকার নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেয় না, পরিস্থিতি তাকে কাজটা করতে বাধ্য করে। পরিস্থিতি বলতে ল, রুল, সিস্টেম, এগুলো। পরিস্থিতি তাকে কাজটা করতে বাধ্য করে, এটা করা ছাড়া তার অন্য কোনো উপায় নেই। তার মানে হ্যাভ টুর ক্ষেত্রে অব্লিগেশন আসে বাইরে থেকে, স্পিকার কোনো সিদ্ধান্ত নেয় না, অন্য কেউ সিদ্ধান্ত নেয়। তাহলে দেখো, মাস্ট আর হ্যাভ টু কখন কোনটা বসাবো সেটা মনে রাখার জন্য এই শর্টকাট ফর্মুলাটা মনে রাখতে পারো। ফর্মুলাটা কি? মাস্ট আমরা তখনই ব্যবহার করব যখন অব্লিগেশনটা আসবে স্পিকারের দিক থেকে। অব্লিগেশনস কাম ফ্রম দ্য স্পিকার। আর হ্যাভ টু আমরা তখন ব্যবহার করব যখন অব্লিগেশনটা আসবে এক্সটার্নাল সোর্স থেকে। অব্লিগেশনস কাম ফ্রম দ্য এক্সটার্নাল সোর্সেস। এই শর্টকাট ফর্মুলাটা তোমরা মনে রাখবে। 1 নম্বর বাক্য দেখো, অতিথি আসার আগে আমাকে অবশ্যই ঘরটাকে সাজাতে হবে। আই মাস্ট ডেকোরেট দ্য রুম বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। এখানে দেখো মাস্টের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার করা হয়েছে। যখন মাস্টের সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার হচ্ছে, তখন এর অর্থটা কি দাঁড়াচ্ছে নিচে দেখো লিখে দিয়েছি। এখানে আমি মনে করছি অতিথি আসার আগে ঘরটাকে সাজানো প্রয়োজন। নিজের ইচ্ছাতেই আমি এই কাজটা করছি, কেউ আমাকে জোর করছে না, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। তার মানে দেখো, এখানে অব্লিগেশনটা আসছে আমার থেকে, আমি মনে করছি ঘরটাকে সাজাতে হবে, কেউ আমাকে বাধ্য করছে না। এই বাক্যটাকেই আমরা হ্যাভ টু দিয়েও লিখতে পারি। আই হ্যাভ টু, এই হ্যাভ টুর জায়গায় তোমরা লিখতে পারো
হ্যাভ গট টু, আই হ্যাভ টু ডেকোরেট দ্য রুম বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। যখন আমরা এই হ্যাভ টু এর সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার করছি তখন অর্থটা কি দাঁড়াচ্ছে? এখানে আমার নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নিইনি, বাইরে থেকে কেউ আমাকে জোর করছে বা বাধ্য করছে যে অতিথি আসার আগে ঘরটাকে সাজিয়ে দিতে হবে। এখানে আমরা কি বুঝতে পারছি? আমি নিজের ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নিইনি, হয়তো এটা আমার দায়িত্ব, কেউ আমাকে কাজটা করতে নির্দেশ দিয়েছে। এখানে অব্লিগেশনটা আসছে বাইরে থেকে, স্পিকারের দিক থেকে নয়। 2 নম্বর দেখো, বস এমপ্লয়ীদের বলছে ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই ওয়েডনেসডে, বুধবারের মধ্যে তোমাদের কাজটা শেষ করতে হবে। যখন আমরা মাস্ট ব্যবহার করছি তখন অর্থটা হচ্ছে বস আমাদের বাধ্য করছে বুধবারের মধ্যে কাজটা শেষ করতে হবে, বস নিজের ইচ্ছাতেই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে এখানে অব্লিগেশনটা আসছে দেখো স্পিকার অর্থাৎ বসের থেকে, ইন্টারনাল অব্লিগেশন বোঝাচ্ছে। আবার দেখো, এমপ্লয়িরা নিজেদের মধ্যে বলছে উই ডোন্ট হ্যাভ টাইম টু টক এনিমোর, উই হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক বাই ওয়েডনেসডে, আমাদের আর কথা বলার সময় নেই, আমাদের বুধবারের মধ্যে কাজটা শেষ করতে হবে। দেখো, যখন আমরা এই হ্যাভ টু ব্যবহার করছি তখন এর অর্থটা দাঁড়াচ্ছে এখানে আমরা নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নিইনি, বস আমাদের উপর কাজটা করার দায়িত্ব চাপিয়ে দিয়েছে। তাহলে দেখো, এখানে এই অব্লিগেশনটা আসছে কিন্তু এই স্পিকারের দিক থেকে নয়, এখানে অব্লিগেশনটা আসছে বসের থেকে, এক্সটার্নাল অব্লিগেশন বোঝাচ্ছে। 3 নম্বর দেখো, আমাকে আজ ক্লাসটা করতে হবে, আই মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে। যখন আমরা মাস্ট প্লাস ভিওয়ান ব্যবহার করছি তখন অর্থটা হচ্ছে স্পিকার নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে এই ক্লাসটা করা প্রয়োজন। এখানে দেখো অব্লিগেশনটা আসছে স্পিকারের থেকে। আবার যদি এই বাক্যটাকে আমরা হ্যাভ টু দিয়ে লিখি, আই হ্যাভ টু অথবা হ্যাভ গট টু অ্যাটেন্ড দ্য ক্লাস টুডে, তাহলে অর্থ দাঁড়াচ্ছে এখানে স্পিকার নিজের ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নেয়নি, অন্য কেউ বা পরিস্থিতি তাকে বাধ্য করছে এই ক্লাসটা করতে, এটা করা ছাড়া তার অন্য কোনো উপায় নেই। তার মানে এখানে অব্লিগেশনটা আসছে অন্য কারো থেকে, টিচার হয়তো ইনস্ট্রাকশন দিয়েছে এই ক্লাসটা সবাইকে অ্যাটেন্ড করতে হবে, কোনো না কোনোভাবে অব্লিগেশনটা স্পিকারের তরফ থেকে আসছে না, এক্সটার্নাল সোর্স থেকে আসছে। 4 নম্বর দেখো, তোমাকে আজ ইলেকট্রিক বিলটা জমা দিতে হবে, ইউ মাস্ট পে দ্য ইলেকট্রিক বিল টুডে। যখন আমরা মাস্ট প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার করছি তখন অর্থটা হচ্ছে স্পিকার চাইছে বা আমাকে বাধ্য করছে আমার আজ ইলেকট্রিক বিলের টাকাটা দেওয়া উচিত। এখানে বাধ্যবাধকতা আসছে স্পিকারের থেকে, বাইরের থেকে নয়। আবার যখন আমরা লিখছি ইউ হ্যাভ টু পে ইলেকট্রিক বিল টুডে, আমরা যখন হ্যাভ টুর সাথে ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার করছি তখন অর্থটা দাঁড়াচ্ছে স্পিকার নিজের ইচ্ছায় আমাকে কাজটা করতে বাধ্য করছে না, কিন্তু পরিস্থিতি এমন যে আজকে না দিলে জরিমানা হতে পারে বা লাইন ডিসকানেক্ট করে দিতে পারে। তাহলে দেখতে পাচ্ছ যখন আমরা হ্যাভ টু প্লাস ভার্বের ভিওয়ান ফর্ম ব্যবহার করছি তখন অব্লিগেশনটা কিন্তু এই স্পিকারের থেকে আসছে না, কোনো এক্সটার্নাল সোর্স থেকে আসছে। 5 নম্বর দেখো, বাইক চালানোর সময় তোমাকে হেলমেট পরতে হবে, ইউ ড্যাশ ওয়ার আ হেলমেট হোয়াইল রাইডিং আ বাইক। এই গ্যাপে তোমাদের ঠিক করতে হবে মাস্ট বসবে না হ্যাভ টু বসবে। সঠিক উত্তরটা হবে হ্যাভ টু। কেন এখানে হ্যাভ টু বসবে? দেখো রিজনটা লিখে দিয়েছি, স্পিকারের দিক থেকে এই অব্লিগেশন আসছে না, এটা হচ্ছে সরকারের দ্বারা তৈরি একটা রুল বা ল যেটা আমাদের মেনে চলা বাধ্যতামূলক। তার মানে দেখো এখানে অব্লিগেশনটা কিন্তু স্পিকারের থেকে আসছে না, এখানে অব্লিগেশনটা আসছে সরকারের থেকে, অর্থাৎ সরকার এই রুলটা তৈরি করেছে আর আমাদের উপর চাপিয়ে দিয়েছে, তার জন্যই এখানে হ্যাভ টু বসাতে হবে। এবার আমরা মাস্ট আর হ্যাভ টু এর অন্য ব্যবহারগুলো দেখব। ইন কেস অফ কোয়েশ্চেন্স হ্যাভ টু ইজ মোর কমন দ্যান মাস্ট। কোয়েশ্চেনের ক্ষেত্রে হ্যাভ টুকে মাস্টের থেকে বেশি ব্যবহার করা হয়। যেমন দেখো, কখন তোমাকে রিপোর্টটা জমা দিতে হবে, হোয়েন ডু ইউ হ্যাভ টু সাবমিট দ্য রিপোর্ট। যেহেতু প্রশ্ন করা হচ্ছে তার জন্য দেখো এখানে হ্যাভ টু ব্যবহার করা হলো। তারপর দেখো, কেন আমাদের তার কাছে মাথা নত করতে হবে, হোয়াই ডু উই হ্যাভ টু বো টু হিম। মনে রাখবে প্রশ্নের ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি না, মাস্টের থেকে বেশি আমরা হ্যাভ টু ব্যবহার করি। নেক্সট পয়েন্টটা দেখো, মাস্ট ইজ ইউজড ইন দ্য প্রেজেন্ট টেন্স
বাট ইন দ্য পাস্ট টেন্স হ্যাড টু ইজ ইউজড। মাস্ট আমরা ব্যবহার করি প্রেজেন্ট টেন্সে, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে হ্যাড টু ব্যবহার করি। যেমন দেখো, আমাকে গতকাল রিপোর্টটা জমা দিতে হয়েছিল। আই হ্যাড টু সাবমিট মাই রিপোর্ট ইয়েস্টারডে। এখানে দেখো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে হ্যাড টু ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি মাস্ট ইউজ করি, আই মাস্ট সাবমিট মাই রিপোর্ট ইয়েস্টারডে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মাস্ট ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে, পাস্টের ক্ষেত্রে আমরা মাস্টের জায়গায় হ্যাড টু ব্যবহার করি। নেক্সট দেখো, মাস্ট ইজ অলসো ইউজড ফর ফিউচার অব্লিগেশনস। মাস্ট প্রেজেন্টে ব্যবহার হলো ফিউচার অব্লিগেশনের জন্য ব্যবহার করা হয়। যেমন দেখো, আমাকে আগামীকাল রিপোর্টটা জমা দিতে হবে। আই মাস্ট সাবমিট মাই রিপোর্ট টুমরো। দেখো ফিউচার অব্লিগেশন বোঝাচ্ছে, তার জন্য দেখো এখানে মাস্ট ব্যবহার করা হয়েছে। এই মাস্টের জায়গায় তোমরা উইল হ্যাভ টু ব্যবহার করতে পারো। বাক্যটা এভাবে লিখতে পারো, আই উইল হ্যাভ টু সাবমিট মাই রিপোর্ট টুমরো। কিন্তু মনে রাখবে মাস্টের ক্ষেত্রে অব্লিগেশনটা আরেকটু জোরালো হয়। নেক্সট পয়েন্ট দেখো, ইন নেগেটিভ সেন্টেন্সেস বোথ মাস্ট নট অ্যান্ড ডোন্ট হ্যাভ টু আর ইউজড বাট উইথ ডিফারেন্ট মিনিং। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মাস্ট নট আর ডোন্ট হ্যাভ টু দুটোই ব্যবহার করা হয়, কিন্তু অর্থটা আলাদা হয়। প্রথমে আমরা মাস্ট নটের ব্যবহার দেখব। উই ইউজ মাস্ট নট টু প্রহিবিট অর ফরবিট সামথিং। আমরা মাস্ট নট ব্যবহার করি কোনো কিছু নিষেধ করতে বা মানা করতে। নট অ্যালাউড টু ডু সামথিং। এক্সাম্পল দেখো, এখানে দর্শনার্থীদের ধূমপান করা উচিত নয়। ভিজিটার্স মাস্ট নট স্মোক হিয়ার। দেখো কোনো নিষেধ করা বা মানা করা সেন্সে আমরা মাস্ট নট ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, পরীক্ষা হলে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। দেখো নিষেধ করা হচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমরা মাস্ট নট ব্যবহার করতে পারি। আর প্যাসিভে করতে হবে, মোবাইল ফোনস মাস্ট নট বি ইউজড ইন দ্য এক্সামিনেশন হল। হ্যাভ টু ইজ ইউজড হোয়েন ইট ইজ নট নেসেসারি অর কম্পালসারি টু ডু সামথিং। হ্যাভ টু আমরা ইউজ করি যখন এটা বোঝাতে চাই যে কোনো কিছু করার প্রয়োজন নেই বা কোনো কিছু করা বাধ্যতামূলক নয়। এক্সাম্পল দেখো, তাকে সপ্তাহ শেষে কাজ করতে হবে না, অর্থাৎ কাজ করার প্রয়োজন নেই। আমরা লিখতে পারি, সি ডাজন্ট হ্যাভ টু ওয়ার্ক অ্যাট উইকেন্ডস। আবার দেখো, বক্তৃতা দেওয়ার সময় তোমাকে ইংরেজি বলতে হবে না, অর্থাৎ ইংরেজি বলার প্রয়োজন নেই। ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক ইংলিশ হোয়াইল গিভিং আ স্পিচ। নেক্সট পয়েন্ট দেখো, হ্যাভ টু ইজ ইউজড ইন এনি টেন্সেস। হ্যাভ টুকে যে কোনো টেন্সে ব্যবহার করা যায়। এক্সাম্পল দেখো, আমাকে এখন রান্না করতে হচ্ছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কি হবে? আই অ্যাম হ্যাভিং টু কুক নাও। আবার দেখো, আমাকে তোমার শিক্ষকের সাথে দেখা করতে হয়েছে। দেখো দেখা করতে হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। আমরা লিখতে পারি, আই হ্যাভ হ্যাড টু মিট ইয়োর টিচার। হ্যাভ টুকে বিভিন্ন টেন্সে রূপান্তরে ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে, তাই বেশি এক্সাম্পল দিলাম না। মাস্ট ইজ ইউজ টু ইন্ডিকেট আ স্ট্রং পসিবিলিটি। স্ট্রং পসিবিলিটি বোঝানোর জন্য আমরা মাস্ট ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তারা অবশ্যই ক্লান্ত হবে। দেখো স্ট্রং পসিবিলিটি বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। দে মাস্ট বি টায়ার্ড। যদি পসিবিলিটি একটু কম হয় তাহলে মে অথবা মাইট ব্যবহার করা যায়। আবার পসিবিলিটি যদি 100% হয় তাহলে উইল ব্যবহার করা যায়। পরেরটা দেখো, তিনি অবশ্যই আজ আসবেন। দেখো স্ট্রং পসিবিলিটি বোঝাচ্ছে, কি হবে? হি মাস্ট কাম টুডে। সামটাইমস মাস্ট অ্যান্ড হ্যাভ টু আর ইউজড টুগেদার টু এমফাসাইজ দ্য অ্যাকশান। মাঝে মাঝে মাস্ট আর হ্যাভ টুকে একসাথে ব্যবহার করা হয় অ্যাকশানকে জোরালো করে তোলার জন্য। এক্সাম্পল দেখো, আমাকে তার উপদেশ মেনে চলতেই হবে। দেখো অ্যাকশানকে জোরালো করে তোলার চেষ্টা করা হচ্ছে, তার জন্য আমরা মাস্ট আর হ্যাভ টু দুটোকেই একসাথে ব্যবহার করতে পারি। কি হবে? আই মাস্ট হ্যাভ টু ওবে হিজ অ্যাডভাইস। এখানে দেখো মাস্ট আর হ্যাভ টুকে একসাথে ব্যবহার করা হয়েছে অ্যাকশানকে জোরালো করে তোলার জন্য। আশা করছি মাস্ট আর হ্যাভ টু এর কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।